আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে এগ্রি কিউবি সলভ কোর্সে স্বাগতম। এগ্রি কিউবি সলভ কোর্সে আমাদের আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটা দেখে ফেলবো। সো ভেক্টর চ্যাপ্টার থেকে আমাদের যা যা প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং এই চ্যাপ্টারের এমসিকিউগুলোর ভিতর দেয়া আছে, আমরা সেই এমসিকিউগুলো এই ক্লাসটিতে করে ফেলবো। সো আমি বেসিক সহ প্রত্যেকটা এমসিকিউ ভেঙে ভেঙে তোমাদের দেখাবো। তোমাদের কাজ হচ্ছে এই এমসিকিউগুলো ধরে ধরে সলভ করা। তোমরা কি করবা, এই এগ্রি কোশ্চেন ব্যাংকটা নিবা, নিয়ে এখান থেকে বসে বসে সলভ করবা, অথবা আমি এই ক্লাসের স্লাইডের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, সেই ক্লাসের স্লাইড দেখে দেখেও তোমরা টোটাল ক্লাসটি সলিউশন করতে পারো। কেমন? সো এই ক্লাসে যেগুলো যেগুলো আসছে এইগুলো তুমি যদি সলিউশন করো তাহলে এগ্রির জন্য মোটামুটি এই টাইপগুলো তোমার একদম কভার হয়ে যাবে। দেন তুমি যখন এগ্রি পরীক্ষা দিবা তখন এই টাইপ থেকে যে সমস্ত প্রশ্ন আসবে বা এই টাইপের প্রশ্ন রিপিট আসলে তুমি পারবা এবং প্রশ্নটা অ্যানালাইসিস করে ফেলবা। সো চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করে ফেলি। তোমাদের সাথে আছি আমি মিল্টন খন্দকার ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেটিকে তোমরা বুটেক্স বলে চিনো। সো চলো আমরা শুরু করি। প্রথমে আসো, আমাদের প্রথম যে প্রশ্ন, আই গেস তোমরা প্রশ্নটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের এগ্রি কিউবি সলভ কোর্সের সমস্ত কোশ্চেনগুলো আমি টাইপ করতে পারিনি, এগুলো স্ক্রিনশট দিয়ে তারপরে তোমাদেরকে হচ্ছে যে ইনভার্ট করে কালো কালার থেকে সাদা কালার বানিয়ে দেন আমি তোমাদেরকে শেখাচ্ছি, বা হচ্ছে যে স্লাইডে কনভার্ট করছি। সো যতটা ক্লিয়ারিটি আসছে ইনশাল্লাহ এটাতে তোমরা টোটালি বুঝতে পারবা আশা করি। বাকিটা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসের স্লাইডটা বের করে তারপর ক্লাস দেখবা, কেমন? তাহলে আরেকটু বেটার হবে। ওকে, সো চলো আমরা প্রথমে দেখি। বলছে দুইটি বলের লব্ধি এত নিউটন দেয়া আছে এবং এত নিউটন দেয়া আছে, যদি তাদের যথাক্রমে এত এবং এত 60 ডিগ্রি এবং এত 120 ডিগ্রি কোণ হয়, বল দুটি যখন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন তাদের লব্ধি কত? সো মোটামুটি এগ্রি 22-23 আসা এই কোশ্চেনটি বেশ বড় একটি কোশ্চেন, মোটামুটি বেশ বড়। সো আমাদের এই বড় কোশ্চেনটি সলিউশন করতে হবে। এখন দেখো আমরা এগ্রি 22-23 আসা এই কোশ্চেনটি কিভাবে সলিউশন করব। আমাদের দেখো এইটা আর এইটা দুইটা লব্ধি, তাই না? সো প্রথম লব্ধি যখন আছে আমরা জানি লব্ধির সমীকরণ আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তাই না, কজ আলফা। এইটা হচ্ছে আমাদের লব্ধির সমীকরণ। সো এই লব্ধির সমীকরণটা আমরা দুইটা ইকুয়েশনের জন্য ব্যবহার করব। সো ব্যবহার করার জন্য আমরা এই সাইডে একটা নিব, এই সাইডে একটা, তিনটা পোরশন করে নিলাম। প্রথম পোরশন যখন আমাদের লব্ধি 2√37, তখন আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা দেখতেছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা, মানে কজ 60 ডিগ্রি। সো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো 2 এর স্কোয়ার করলে 4, 36 কে রুট করে দিলে √36 কে স্কোয়ার করলে শুধু 36 ক্যালকুলেশন হয়ে এটা আসলো। এরপর এখানে আসলো আমাদের পি স্কোয়ার, তারপরে আসলো কিউ স্কোয়ার, তারপরে 2pq cos 60 মান কত? হাফ। সো 2 ইন্টু pq ইন্টু হাফ। সো এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখবো এই হাফ কেটে যায়। সো এই হাফ কেটে গেলে আমাদের পরবর্তী লাইনে 4 ইন্টু 37 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে দেখো আমাদের থাকে হচ্ছে শুধু pq। এইটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি, তাই তো? ওকে, ইকুয়েশন নাম্বার 1 বলার পর এখন আমরা দ্বিতীয় সমীকরণে যাব। এই 2√13 এইটা নিয়ে আমাদের পরবর্তী যে শর্তটা দেয়া আছে। সো 2√13 তার স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120 এটা দেয়া আছে। সো 2√13 মানে 4 ইন্টু 13 এটা আসে। এই সাইডে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2pq ইন্টু হাফ আসে। কেন? কারণ cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ। সো এখানে যদি তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে এই হাফ কেটে যায়। কেটে যাওয়ার পরে আমাদের এখানে 4 ইন্টু 13 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো মাইনাস pq আসে। ওকে, এইটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 পাচ্ছি। এখন আমরা পরবর্তী লাইনে দেখো ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করতে পারি। ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করলে খেয়াল করে দেখো আমাদের এখানে কি কি আসে। এই রাইট সাইডে যেই পার্টটা আছে, রাইট সাইডে পার্টটাই খেয়াল করো, প্লাস pq মাইনাস pq কেটে যায় 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা পার্ট আসে। ওকে, আর এই সাইডে 4 ইন্টু 37 প্লাস 4 ইন্টু 13 একটা পার্ট আসে। সো 4 যদি কমন নাও 37 প্লাস 13 একটা পার্ট আসবে। সো 37 প্লাস 13 মানে কি বলতো? 37 প্লাস 13 মানে হচ্ছে 37 এর সাথে 13 মানে 40 50। সো
4 ইন্টু 50, এটা আসবে হচ্ছে আমার সংক্ষেপে। সো এই 2 এর সাথে এই 4 কাটলে এখানে দেখো 2 থাকে। সো তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু হয় হচ্ছে আমাদের 100। এটাকে আমরা ইকুয়েশন 3 নিতে পারি। ওকে, ইকুয়েশন 3, এইটা আমরা কি করলাম, এটা আসলে আমরা মান বের করলাম, টোটালটা ক্যালকুলেশন করে টোটালটার মান বের করে রাখলাম। লাস্টে যে যখন আমরা এই জায়গা থেকে এই বল দুটি 90 ডিগ্রি কোণে আছে তখন লব্ধি বের করব, তাহলে এই সময় লব্ধি মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, হ্যাঁ, cos 90 এটা। সো এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার cos 2pq 90, এই যে অংশটা আছে এই অংশটা দিয়ে এখন আমরা একটু লব্ধিটা বের করব। দেখো এই অংশটা দিয়ে লব্ধিটা বের করব। সো এই অংশের ভিতরে cos 90 ডিগ্রির মান কত বলো? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 0 ডিগ্রির মান 1, 90 ডিগ্রির মান 0। সো এই যে পার্টটা আছে এই পার্টের ভ্যালু আমার 0 হয়ে যায়। 0 হয়ে গেলে আলটিমেটলি এখানে শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু থাকে, যেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু। সো তাহলে দেখো তো আর ইকুয়ালস টু আমাদের রুটের নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু দেখো 100 দেয়া আছে। সো রুটের নিচে 100 হওয়া মানে হচ্ছে এখান থেকে ভ্যালু আসে 10। সো এই জায়গা থেকে আমরা আলটিমেটলি ভ্যালু পাই 10। সো টোটাল মিলে আলটিমেটলি 10 যদি ভ্যালু পাই তাহলে আমাদের কারেক্ট আনসার কত আসে? কারেক্ট আনসার আসে হচ্ছে 10। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্নটার আনসার। আশা করি এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। সো একদম ক্লিয়ার হয়ে গেলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। তাহলে এইটা একটু আরেকবার রিপিট দেখে সুন্দর মতো ক্যালকুলেশনটা নিজের কাছে অ্যাডাপ্ট করে ফেলবা। ওকে, পরের কোশ্চেনে চলো। পরের কোশ্চেন বলছে দেখো 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। তাহলে একটা বল সেইটার মান p ইকুয়ালস টু আমাদের 10 নিউটন, আরেকটা বল কিউ সেটার মান আমরা জানি না, দুইটার মাঝখানের যে কোণ সেটা কত? 120 ডিগ্রি আলফা। এবার বলছে দেখো বল দুটির লব্ধি অজানা মান বলের সাথে যদি আমার 90 ডিগ্রি কোণ তৈরি করে, মানে থেটা ইকুয়ালস টু 90 ডিগ্রি অজানা বলের সাথে, তাহলে অজানা বলটির মান কত? তাহলে অজানা বলটির মান বের করতে বলছে। তাহলে এখন যখন এই টাইপের প্রশ্ন দিবে তখন আমরা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট থেকে এদিকে একটা বল গেছে, এদিকে একটা বল গেছে, ঠিক আছে, দুইটা বল। এখন বলবা ভাই আপনি মাঝখানের বলটা এভাবে কেন নিলেন? কারণ দেখো এই অজানা বল মানে লব্ধি যে বলটা আছে সেটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো 90 ডিগ্রি নিতে গেলে এই বরাবর 90 ডিগ্রি নিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি, তাই না? এটা আমাদের লব্ধি। সো এই যে লব্ধি বল সেটা 90 ডিগ্রি কোণে আনত হইলো। আচ্ছা, কোনো সমস্যা নেই। এবার এই 90 ডিগ্রি কোণে আনত হইলে সে বলছে অজানা বলের সাথে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি এই জায়গায় হয় তাহলে অবশ্যই এই বলটা অজানা, তাই না? তাহলে অবশ্যই এই বলটা অজানা। তাহলে এই বলটাকে আমরা কিউ ধরবো। তাহলে জানা বল মানে কি? পি বল। তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে 10। তাহলে এটা জানা বল, এটা অজানা বল। এখন মজার ব্যাপার হচ্ছে এই জায়গাতে এটা 90 ডিগ্রি হলো, এই টোটাল মধ্যবর্তী কোণ এটা কত বলতো? দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের টোটাল ফিনোমেনা। কি হইলো? এইটা আমাদের টোটাল ফিনোমেনা। সো এই যে টোটাল ফিনোমেনা, এই টোটাল ফিনোমেনা ব্যবহার করে আমরা এখন এই জায়গা থেকে অন্য একটি বল অজানা বলটির মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। কেন? কারণ দেখো আমরা এই যে অ্যাঙ্গেলটা tan 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান আমরা এখান থেকে বের করতে পারতেছি। tan 90 ইকুয়ালস টু, খেয়াল করো, উপরে যাবে যার সাথে কোণ সে সবসময় কি থাকে বলতো? যার সাথে এই যে এই টোটাল কোণটা যার সাথে কোণ সে থাকে হচ্ছে নিচে, তাই তো? যার সাথে কোণ, লব্ধির কোণ যার সাথে, সে থাকে নিচে, আর উপরে যায় কি? অন্যটা। তাহলে উপরে যাবে tan sin তোমার 120 ডিগ্রি, তাই না? উপরে যায় সাইন, নিচে যায় কজ। এবার যার সাথে কোণ সে ফাঁকা থাকে, নিচে থাকে কিউ প্লাস tan cos 120 ডিগ্রি। আমাদের বেসিক ওই যে মানে নির্ণয়ের যে ফর্মুলা, কি বলতো? দিক নির্ণয়ের যে ফর্মুলা, p sin 120 ডিভাইডেড বাই q প্লাস p sin 120। সো যার সাথে কোণ সে নিচে থাকে এবং সে নিচে থাকার পাশাপাশি এ ফাঁকা থাকে, এ বল শূন্য থাকে। ওকে, tan 90 ডিগ্রির মান আমরা কি জানি? 1/0। সো 1/0 ইকুয়ালস টু tan sin 120 ডিভাইডেড বাই q প্লাস 10 cos 120। সো আর যদি গুণ করো, দেখো এটা 0 হয়ে যায় আর এটা থাকে হচ্ছে q প্লাস 10 cos 120 ইকুয়ালস টু 0। সো কাটাকাটি করলে দেখো এই জায়গা থেকে কাটাকাটি করলে q ইকুয়ালস টু -10 cos 120। সো cos 120 এটার ভ্যালু কত বলো ভাইয়া? এটার ভ্যালু হচ্ছে -1/2, তাই না? সো এই মাইনাস কেটে যায়, এই হাফের সাথে 10 কাটাকাটি করলে এখান থেকে আমাদের ভ্যালু শেষ পর্যন্ত কত আসে? 5। সো এখান থেকে আমরা লাস্ট পর্যন্ত ভ্যালু পাই কত? 5। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা।
টোটাল ম্যাথটাই আমরা শেষ পর্যন্ত এখানে ভ্যালু পাচ্ছি কত 5। ওকে, দ্যাটস ইট। সো এইভাবে আমরা এই ম্যাথটা সলিউশন করে ফেলি। আশা করি এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে গ্রেট, এবার আসো আমরা পরের ম্যাথটা করি। বলছে দুইটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, একটির লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করলে বড়টির মান কত? বড়টির মান কত? সো এইটা ইন্টারেস্টিং হইতে আমরা আগে যেভাবে করছি ওইভাবে করা যায়, বাট ওইভাবে করলে একটু লেন্দি হবে। আমি তোমাকে একটা বেসিক ফিনোমেনা শেখাবো এখানে, সেভাবেই তুমি করবা। দেখো দুইটি বল, হ্যাঁ দুইটি বল, একটা বল এই বরাবর গেছে আরেকটা বল এই বরাবর গেছে। এবার দেখো দুইটি বল, একটা বল এই বরাবর গেছে, বলছে দেখো লব্ধির মান 30, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30, লব্ধির মান 40। সো লব্ধির মান 40, ছোট বলটির মান 30। এবার বলছে দেখো লব্ধি এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। সো লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে কোনটা? লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে ছোট বলটা। তাহলে লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করা এটা কিভাবে সম্ভব? ধরো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর যদি লব্ধি হয় এবং সেই লব্ধির মান যদি আমাদের 40 হয়, তাহলে এই 40 এর সাথে লম্ব বরাবর মানে কি এইটুকু হচ্ছে লম্ব, তাই না? এই লম্ব বরাবর ক্রিয়া করে কোন বলটা? ছোট বলটা। সেই ছোট বলটার ভ্যালু কত? 30। ভালো করে খেয়াল করো, এই জায়গাতে প্রশ্নটা বুঝবা। এইটা হচ্ছে লব্ধির ভ্যালু, লব্ধির ভ্যালু দিলাম, লব্ধির সাথে লম্ব বরাবর ছোট বলটা ক্রিয়া করে। লব্ধির সাথে ছোট বরাবর লম্ব বরাবর ক্রিয়া করলো এটা। এখন আমাদের জিজ্ঞেস করছে বড় বলটির মান কত? তাহলে বড় বলটা আমাদের এই টোটাল ফিনোমেনাতে বড় বলটা গেছে কোন বরাবর বলো তো? বড় বলটা গেছে, খেয়াল করো, এই যে এই বরাবর গেছে বড় বলটা। এখন তুমি এই টোটাল ফিনোমেনা তো বুঝলা, তাহলে এই টোটাল ফিনোমেনাতে তুমি এখন টোটালটাকে ব্যাখ্যা করবা কিভাবে? এইখান থেকে এই অংশটা টোটাল আমাদের আলফা, আর এখান থেকে এটা টোটাল কি থিটা। ব্যাখ্যা করবা কিভাবে? ব্যাখ্যা করার জন্য খেয়াল করো, এই যে এই বরাবর যে বলটা গেছে না, এই বরাবর যে বলটা গেছে না, এর প্যারালাল একটা বল আঁকতে হবে এই বরাবর। এর প্যারালাল যদি বল আঁকো, তাহলে এই যেটা এখানে 30 বরাবর গেছে, এটা এখানে 30 বরাবর যাবে। এই প্যারালাল এই বলটা যেটা এখানে 40 গেছে, এটা এখানে 40 যাবে। সো খেয়াল করো তো, এই জায়গায় 90 ডিগ্রি কোণ হলে এখানেও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয় না? এখানেও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হলে খেয়াল করে দেখবা এই জায়গায় 90 ডিগ্রি যদি কোণ তৈরি হয়, এই 90 ডিগ্রি কোণের সুবাদে এই জায়গায় যে কোণ তৈরি করছে, খেয়াল করো, এইটা হয় আমার ভূমি, এইটা হয় আমার ভূমি, এইটা হয় আমার লম্ব, এইটা হয় কি বলতো? অতিভুজ। সো অতিভুজ যেটা আছে এইটা আসলে আমার কিউ, তাই না? সো অতিভুজ যেটা আছে এটা আসলে আমার কিউ। সো অতিভুজটা কিউ স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখান থেকে সরাসরি 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার পাই। এই যে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার পাইলাম, এই 40 আর 30 এটা আসলে কি বলতো? এইটা হচ্ছে আমাদের, এইটা তোমার লব্ধি বল, আর এটা হচ্ছে তোমার ছোট বল, ইকুয়ালস টু এটা থেকে আমরা বড় বলটা পাই। ঠিক আছে, বড় বলটা সবার বড়। সো ছোট বল এবং বড় বল তার মাঝখানে হয় আমার লব্ধি বল। কেন? কারণ একটা ছোট একটা বড়। সো এখান থেকে আমি কিউ ইকুয়ালস টু রুটের নিচে 40 এর স্কোয়ার প্লাস 30 এর স্কোয়ার এটা করতে পারি। এখান থেকে আমার ভ্যালু আসে 50। সো এই জায়গা থেকে আমরা উত্তর পাই হচ্ছে কত? 50 নিউটন। তো এই হচ্ছে আমার এখানকার কাহিনী। সো এই ধরনের কাহিনী যখন বলবে তখন তোমাকে এইভাবে চিত্র আঁকতে হবে। হ্যাঁ, চিত্র এঁকে তারপর বুঝতে হবে। আমি তোমার ভেক্টরের যখন এই চিত্রের মাধ্যমে যতগুলো ফিনোমেনা আছে প্রত্যেকটা বুঝাই, তখন এটা বুঝাই দিই। ইভেন আমি যখন টপ 100 এ ভেক্টরের এই অংশটা বুঝাইছি, একদম ইচ এন্ড এভরিথিং বুঝাই দিচ্ছি যে এই বরাবর কি গেছে, এই বরাবর কি গেছে, এই বরাবর কি গেছে। তোমরা যারা টপ 100 থেকে আসছো তোমরা জানো যে এখানে এইভাবে কেসগুলা করতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা কেস আলাদা আলাদা হয়। সো এখানে মেইনলি আমাদের এই কেসটা আসছে যখনই আমাদের এরকম বলবে, প্রশ্নকে অ্যানালাইসিস করে আমাদেরকে জাস্ট বসাতে হবে। দ্যাটস ইট। ওকে, সো এবার দেখো বলছে তুমি দুইটি সমমানের ভেক্টর, দুইটি কি সমমানের ভেক্টর, সমমানের ভেক্টর মানে কি? পি ভেক্টর ইকুয়ালস টু পি, কিউ ভেক্টর এটা ইকুয়ালস টু পি। তাহলে দুইটা ভেক্টরের মান সমান, একই বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটির ভেক্টরের সমান হলে, মানে লব্ধি আর এইটা এদের যে কোনো একটি ভেক্টরের সমান, মানে এটার ভ্যালু পি হলে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কত? তাহলে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ, এটা আমি আগেও অনেকবার পড়াইছি, মধ্যবর্তী কোণ মুখস্থ আমাদের পড়তে হবে 120 ডিগ্রি। তুমি টোটালটা হিসাব করে এটাই পাবা, টোটালটা হিসাব করে এটাই পাবা, মুখস্থ আমাদের বলবে হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই জায়গায় যে ম্যাথটার মেইন কাহিনী হচ্ছে যে যদি 120 ডিগ্রি দেয় এবং দুইটা ভেক্টরের মান পি হয়, তখন অটোমেটিক লব্ধিও পি হবে। আবার যদি বলে যে লব্ধি পি
তারপরে হচ্ছে যে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, একটা ভেক্টর মান p, অটোমেটিক অন্য ভেক্টরও p হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কখনো ফিনোমেনাতে p p p 120 ডিগ্রি হলে এর যে কোনো একটা মিসিং থাকতে পারে, যে কোনো একটা মিসিং থাকতে পারে, ওটা জিজ্ঞেস করতে পারে। আমাদের ম্যাথ করাও লাগবে না, আমরা জাস্ট মুখস্থ করব, মুখস্থ করে এই তিনটা যে কোনো একটা মিসিং থাকলে, এই চারটা ভ্যালু যে কোনো একটা মিসিং থাকলে সেই ভ্যালুটা আমরা বসাই দিব। তাহলে কি লব্ধি দুইটা, লব্ধি মানে ভেক্টর দুইটা সমান, তাদের সমান আবার লব্ধি হইলে অটোমেটিক কোণ হবে কি 120 ডিগ্রি। যদি তোমরা চাও আমি ম্যাথটা করে দেখাই দিতে পারি। ম্যাথটা খুব সিম্পল। দেখো আমরা প্রথমে লব্ধির জায়গায় পি স্কয়ার বসাবো, তারপরে ভেক্টরের জায়গায় পি ভেক্টরের জায়গায় পি স্কয়ার বসাবো, কিউ ভেক্টরের জায়গায় পি স্কয়ার বসাবো, তারপর 2pq এর জায়গায় pp cos 100 cos থিটার জায়গায় থিটা বসাইলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। সো ক্যালকুলেশন করলে p স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos থিটা। সো এই আমাদের আসলো। এখন দেখো এই জায়গা থেকে আমরা যা যা পাচ্ছি, খেয়াল করো, যা যা পাচ্ছি এই টোটাল ভ্যালুকে যদি দেখি, এখান থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি। 2 কমন নিলে, খেয়াল করো, 2 কমন নিলে যদি আমরা 2 কমন আসে, 2 যদি কমন নাও নিই, এই p স্কয়ার এই সাইডে আসলে মাইনাস p স্কয়ার, খেয়াল করো, মাইনাস p স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার cos থিটা। সো খেয়াল করো এখান থেকে p স্কয়ার যখন আমরা কেটে দিব, তখন cos থিটা ইকুয়ালস টু মাইনাস 1/2 এটা পাই। তাহলে দেখো থিটা ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 120 ডিগ্রি। এই হচ্ছে আমাদের টোটাল এখানে ক্যালকুলেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো আমরা এবার পরের ক্যালকুলেশনটা যাই। পরের ক্যালকুলেশনটা বলছে যে আমাদের 5 নাম্বার কোশ্চেনে বলছে কি, দেখো যে a একটা ভেক্টর দেয়া আছে, এইটা 1 1 -1 বিন্দুতে ডেল a এর ভ্যালু বের করো। ডেল বা নেবলা বলে এটাকে। ডেল মানে হচ্ছে d বাই dx, দেখো d বাই dx i প্লাস d বাই dy j প্লাস d বাই dz k, এইটা হচ্ছে আমাদের ডেল ভেক্টর। এখন এই ডেল ভেক্টর যে আছে, এই ডেল ভেক্টরের সাথে যদি আমরা v করি, তাহলে দেখো ডেল ডট v, v এর ভ্যালু আমাদের এই v বা a যেটা দেয়া আছে a যদি করি, ডেল ডট a যদি করি, তাহলে a ভেক্টর যেটা দেয়া আছে, a ভেক্টরের এই টোটাল অংশের সাথে আমাদের এই ভেক্টরটা ডট গুণন হবে। সো ডট গুণন হলে i এর সাথে i ডট, j এর সাথে j ডট, k এর সাথে k ডট হয়। সো ডট গুণন যখন হবে, তখন আমরা এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডট গুণন করলে i এর সাথে i মানে 1 হয়ে যায়, j এর সাথে j মানে 1 হয়ে যায়। তাহলে দেখো d বাই dx অফ এর বগলের ভিতর আমরা কি লিখতে পারবো, 3xyz এটা লিখতে পারবো। সেম ভাবে d বাই dy অফ 2x স্কয়ার 2xy স্কয়ার এইটা লিখতে পারবো। সেম ভাবে d বাই dz অফ এখানে লিখতে পারবো কি, মাইনাস x স্কয়ার yz, মাইনাস x স্কয়ার yz। তাহলে এই ভ্যালুগুলো আমরা লিখতে পারবো। এবার দেখো আমরা যখন x মানে যখন আমরা x দিয়ে dx দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এখানে আমাদের শুধু x হবে হচ্ছে আমাদের চলক, বাকিগুলো হবে কি আমাদের কনস্ট্যান্ট। সো 3yz এটা আমাদের কনস্ট্যান্ট, x কে ক্যালকুলেশন করলে আমরা y পাই, মানে x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি y পাই। সেম ভাবে যখন আমরা এই জায়গাতে y দিয়ে dy দিয়ে করছি, শুধু y হবে আমাদের চলক, বাকিগুলো হবে আমাদের কনস্ট্যান্ট। সো 2x থেকে যাচ্ছে, এখানে যদি y দিয়ে করি তাহলে এখান থেকে পাই আমরা 2y। ওকে, যখন আমরা এই জায়গাতে z দিয়ে করব, তাহলে শুধু z হবে আমাদের কি বলতো চলক, বাকিগুলো হবে কনস্ট্যান্ট। সো মাইনাস x স্কয়ার y এটা রেখে দাও, z কে করলে আমাদের ভ্যালু আসে হচ্ছে 1। সো এই আমাদের টোটাল ডিফারেন্সিয়েশনের ভ্যালু আসে। বাট এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কোন পয়েন্টে দেখতে হবে, 1 1 -1। সেখানে যদি আমরা x y z এর ভ্যালুটা দেখার চেষ্টা করি, এটার বিন্দু হচ্ছে 1 1 -1, এই বিন্দুতে ক্যালকুলেশন করতে হবে। সো 1 1 -1 বিন্দুতে ক্যালকুলেশন করলে দেখো 3 ইনটু y এর ভ্যালু 1, z এর ভ্যালু -1 বসাইলাম, 2 ইনটু x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 বসাইলাম। এখানে দেখো মাইনাস, এটা সামনে থেকে গেল, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 বসাইলাম। ওকে, এই পর্যন্ত যদি আমরা বসাই, তাহলে এখানে খেয়াল করো -3 আসে, +4 আসে, ওই জায়গায় ক্যালকুলেশন করলে -1 আসে। সো সব মিলায়ে -4 + 4 ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে 0। সো এটা থেকে আমরা টোটাল ক্যালকুলেশন করে ভ্যালু কিন্তু 0 পাই। দ্যাটস ইট, এই ছিল আমাদের টোটাল ক্যালকুলেশনটা। সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো পরের যেই এমসিকিউ, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের বলছে যে দেওয়া আছে c ইকুয়ালস টু a ক্রস b, d ইকুয়ালস টু b ক্রস a, c ও d এর মধ্যকার কৌণিক অবস্থান কত হবে। সো c ইকুয়ালস টু a ক্রস b, d ইকুয়ালস টু b ক্রস a, c ও d এর মধ্যকার কৌণিক অবস্থান জিজ্ঞেস করছে। সো দেখো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, c ইকুয়ালস টু a ক্রস b, ঠিক আছে, আর d ইকুয়ালস টু কি b ক্রস a।
সো খেয়াল করো এ ক্রস বি এইটাকে যখন তুমি উল্টিয়ে দিবা তখন সেটা বি ক্রস এ আসে। সো উল্টিয়ে দেয়া মানে পুরো 180 ডিগ্রি উল্টিয়ে দেয়া, ঠিক আছে? 180 ডিগ্রি মানে ধরো তুমি এই রাস্তায় যাচ্ছিলা, এই রাস্তা থেকে টোটাল এই রাস্তায় আসতেছো, তাহলে 180 ডিগ্রি উল্টে গেল না? এই রাস্তায় 0 ডিগ্রি ছিল, এই রাস্তায় কি 180 ডিগ্রি। সো যখনই একটা রাশি আরেকটা রাশি টোটালি অপোজিট উল্টিয়ে যায় তখন এই জায়গাতে আমরা মধ্যবর্তী কোণ কত পাই? 180 ডিগ্রি পাই। বুঝতে পারছো? সো এইভাবে আমাদের এই ফিনোমেনাটা মাথায় রাখতে হবে। ওকে, পরে বলছে দেখো যদি a ইকুয়ালস টু i হয় এবং b ইকুয়ালস টু j মাইনাস k হয়, a ও b এর মধ্যবর্তী কোণ কত? a এবং b এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। সো আমরা জানি যে a ডট b ইকুয়ালস টু a b cos থিটা। সেখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু সরাসরি ভ্যালু পাই cos ইনভার্স, উপরে যাই a ডট b ভেক্টর, নিচে যাই a ভেক্টরের মান b ভেক্টরের মান। সো খেয়াল করো এই জায়গাতে cos ইনভার্স আমরা যখন ক্যালকুলেশনটা করব এই i এর সাথে i ডট গুণন হবে। এখানে কি কোনো i আছে? না। সো i এর সাথে i ডট গুণন হলে এখানে i ডট আর 0 আসছে। এখানে কোনো j নাই, j এর সাথে j গুণ করলে আবার এখানে 0 আসছে, k এর সাথে k গুণ করলে আবার ওইখানে 0 আসছে। তো নিচে যাই থাক উপরে টোটাল টার্ম 0, তার মানে আমার টোটাল এখানে cos ইনভার্স হইছে কত? 0। সো cos কত ডিগ্রির মান? 0। cos 0 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 0। তো এখান থেকে আমরা ভ্যালু কত পাচ্ছি দেখো তো? আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? সো এখান থেকে আমাদের ভ্যালু যদি 90 ডিগ্রি আসে তাহলে আমরা মধ্যবর্তী কোণ বের করে পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার হইছে? তাহলে কি করলাম আমরা? যখনই আমাদের দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে তখন আমরা a ডট b ইকুয়ালস টু ab cos থিটার ফর্মুলায় যাব, যেখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab পাবো। সো উপরে ডট গুণন করে ডট গুণন বসাবো, নিচে তোমার এই যে ভ্যালুটা বসাবো। ভ্যালু এখানে কত ছিল বলো তো? i এর ভ্যালু ছিল √1, তাই না? তারপরে এই টোটাল পরের ভ্যালু ছিল কি? রুটের নিচে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো এই জায়গাতে আমাদের 0 ডিভাইডেড বাই √2 আসতো, যেটা আমাদের আসলে দেখার বিষয় না। আমরা উপরে যেহেতু 0 পেয়ে যাচ্ছি এজন্য 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। বুঝছো? সো এই হচ্ছে আমাদের এখানে টোটাল ফিনোমেনাটা। পরে আসো, আমাদের পরে এমসিকিউটা বলছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক এত এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক এত। সো আদি বিন্দুর স্থানাঙ্ক যদি দেখি a ভেক্টর, এটার ভ্যালু পাই 5i প্লাস 4j প্লাস 3k, এটা হচ্ছে আদি বিন্দুর স্থানাঙ্ক। শেষ বিন্দুর স্থানাঙ্ক b ভেক্টর ইকুয়ালস টু 8i প্লাস 6j প্লাস 5k, এটা হচ্ছে b বিন্দুর স্থানাঙ্ক। সো দেখো a b ভেক্টর এইটা যদি বের করতে চাই তাহলে দেখো b ভেক্টর মাইনাস a ভেক্টর এইটা পাই আমরা। সো b ভেক্টর মাইনাস a ভেক্টর এটা যদি করি তাহলে i এর থেকে i বাদ, j এর থেকে j বাদ, k এর থেকে k বাদ। সো দেখো 8 মাইনাস 5 এটা আসবে হচ্ছে আমার i প্লাস এটা আসবে হচ্ছে আমার i প্লাস পরে দেখো 6 মাইনাস 4 মানে b থেকে তোমার a বাদ, 6 মাইনাস 4 এটা আসবে হচ্ছে আমার j, 5 মাইনাস 3 এটা আসবে হচ্ছে আমার k। সো ক্যালকুলেশন করলে খেয়াল করে দেখো 3i প্লাস 2j প্লাস 2k এই আসে হচ্ছে আমার ভ্যালু। সো স্থানাঙ্ক এখানে যখন আমরা হচ্ছে যে শেষ বিন্দু স্থানাঙ্ক এত পাচ্ছি, ভেক্টরটির মান বের করব ভেক্টর a থেকে b বিন্দু। মানে ব্যাপার হচ্ছে যে একটা বিন্দু হচ্ছে a পয়েন্টে আছে, একটা বিন্দু হচ্ছে b পয়েন্টে আছে। সো ab ভেক্টর যদি বের করি a থেকে b বিন্দু তখন আমরা এখান থেকে b মাইনাস a পাবো। এটা হচ্ছে ভেক্টরের সিস্টেম। সো সেই সিস্টেম অনুযায়ী এখানে আমরা চাইছে কি মান। সো মান যদি চাই তখন আমরা a b ভেক্টরের মান বের করতে গেলে রুটের নিচে আমরা 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার করব। সো ক্যালকুলেশন করলে দেখো 9 প্লাস 4 প্লাস 4। সো ক্যালকুলেশন করলে রুটের নিচে কত আসবে বলো তো? 8 আর 8 16, 8 আর 8 16, তাহলে 8 প্লাস 9 হচ্ছে 17 আসবে। সো রুট 17 এখান থেকে আমাদের আসবে হচ্ছে কারেক্ট आंसर। সো অপশনগুলো কেটে গেছে। সো এটার অ্যানসার হবে রুট 17। ক্লিয়ার হইছে? সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এবার আসো আমরা যদি পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ বলছে যে 9 নাম্বার 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে তার তলের বেগ 10 সেকেন্ডে এত হতে এত বৃদ্ধি পাবে। সেখানে দেখো বেগ বৃদ্ধি দেয়া আছে। বেগ বৃদ্ধি কি? v1 এর ভ্যালু দেয়া আছে 4i minus 5j minus 3k, এটা হচ্ছে v1। v2 এর ভ্যালু দেয়া আছে দেখো 8i plus 3j minus 5k। সো v1 এবং v2 এর ভ্যালু দেয়া আছে। এখন আমাদের বলছে কি বলের পরিমাণ, কি পরিমাণ বল ক্রিয়া করলে। সো বল F ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে হচ্ছে m ইনটু a। ক্যালকুলেশন করলে আমরা m রেখে দিলাম, a মানে v ডেল v ডিভাইডেড বাই t। সো ডেল v মানে কি? আবার ডেল v মানে হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t।
এবার এখানে ক্যালকুলেশন করো, m এর ভ্যালু দেখো 20 কেজি দেয়া আছে, দেখো t এর ভ্যালু অলরেডি আমাদের সময়ের পরিমাণ দেয়া আছে 10 সেকেন্ড, সো t নিচে রেখে দিলাম। এবার v2 v1 এর ভ্যালুটা বসাও, সো v2 v1 বসালে দেখো 8i, দেখো 8i মাইনাস 3j মাইনাস 5k এই ভ্যালুটা আসে, মাইনাস v1 মানে কি এখানে সবগুলা মাইনাস হয়ে যাবে, সো 4i মাইনাস 4i প্লাস 5j প্লাস 3k, এই হচ্ছে আমাদের ভ্যালু। কাটাকাটি করলে দেখো এখানে থাকে হচ্ছে আমাদের 2, সো 2 এখান থেকে দেখো 8 মাইনাস 5 মানে হচ্ছে আমাদের 3i আসে, তো মাইনাস 3 8 মাইনাস 4 সো 8 মাইনাস 4 হচ্ছে 4i আসে মাইনাস 3 প্লাস 8, সো এখান থেকে আসে হচ্ছে আমাদের 2j, ঠিক আছে। এবার মাইনাস 5 প্লাস 3 এখান থেকে আসে হচ্ছে মাইনাস 2k, এই হচ্ছে আমাদের ভ্যালু আসে। এখন এই যে টোটালটা ভ্যালু সেটা তো ভেক্টরে আসছে, বাট আমাদের এটা কি মান বের করতে হবে, তো মান বের করতে গেলে আমরা এখন দেখো পরবর্তী লাইনে এই জায়গা থেকে পরবর্তী লাইন আসি, দেখো 2 ইনটু রুটের নিচে আমরা ভ্যালু কত পাবো, দেখো এখানে আছে হচ্ছে 4i 2 আর 2, সো 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মান বের করলে এটা পাবো। সো মান বের করো, মান বের করলে দেখো 16 প্লাস 4 প্লাস 4 এটা আসে। সো পরের লাইন করলে 2 ইনটু, খেয়াল করে দেখো এখানে আসবে হচ্ছে 24 আসে না, সো 24 আসা মানে এই জায়গাটাকে এখন আমরা ভ্যালু হিসেবে বের করব যখন, তখন 24 আসা মানে কি বের করতে পারবো, 4 6 24, সো 4 বের করলে 2√2 চলে আসবে, সো 2√6 চলে আসবে, সো এখানে 2√6 আসলে এই 2 বাইরে আসবে, 4√6 এটা আসবে, সেখান থেকে আমরা শেষ পর্যন্ত 4√6 এটা পাওয়ার কথা। সো 4√6 পাচ্ছি 4 4 16 24, সো কোথাও একটা কোনো ভ্যালু মিসিং গেছে, এটা একটু জাস্ট আরেকবার একটু মিলানোর চেষ্টা করি। সো এই জায়গাতে আমরা দাঁড়াও আমি একটু মিলানোর চেষ্টা করি, কোনো ভ্যালু যদি ভুল করে থাকি, 4i, ও এই জায়গায় এইটাই প্লাস সিরিজে হবে, এটা প্লাস সিরিজে হবে মাইনাস 5k এই পর্যন্ত, এবার ঠিক আছে, এই জায়গাটাই ভুল করছি, একটা চিহ্ন ভুল করছি, পরে দেখো এটা মাইনাস প্লাস প্লাস, এবার ঠিক আছে। সো 8i এর সাথে 4i তাহলে থাকে হচ্ছে আমাদের 4i, আচ্ছা এটা ঠিক আছে। 3i এর সাথে 8i 8j মানে এখানে হচ্ছে আমাদের 5 আর 3 8j আসবে, 5 এর সাথে 3 বাদ দিলে মাইনাস 2j আসবে, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে একটা 8 পাবো, এখানে একটা 8 পাইলে 8 8টা 64 পাবো, ঠিক আছে। সো 64 যদি পাই তাহলে দেখো 64 যদি পাই, তো এখান থেকে 64 পাওয়া মানে হচ্ছে 16 আর 64 64 প্লাস 16 প্লাস 4, সো 8 আর 6 6 আর 4 10 আর 4 14, হাতে থাকে 1 6 আর 7 আর 8, সো 84 পাই। এখানে টোটাল মিলে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 84, সো 84 ক্যালকুলেশন করলে এবার এটা কত মিলবে, 84 ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর আছে মাথায় ঢুকতেছে না কেন, সবই তো ঠিকই করলাম, সব ঠিক করার পরও মিলে না। সো √84 2√21, √84 2√21, নাকি কোথাও ভুল হইছে, 4 স্কয়ার 4 স্কয়ার 8 স্কয়ার প্লাস মাইনাস 2k করলে 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার, সো রুটের নিচে 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ওকে। সো 2√21 আসে, সো 2√21 আসলে আমাদের এখানে 2√21 আসলে 4√21 আসার কথা, সো 4√21 আমাদের এখানে কোনো অ্যান্সারে নাই, সো দেখবো তো 4√21 হয়তো হবে, এখানে হয়তো এই প্রশ্নটা কারেক্ট অ্যান্সার নাই, বুঝতে পারছো, এরকম কিছু একটা হবে, একটু ট্রাই করে দেখো। আমি তো দুইবার ক্যালকুলেশন করলাম, দুইবারই এরকম আসলো, সো দুইবার ক্যালকুলেশন করে দুইবার এরকম আসা মানে এটা অ্যান্সার সম্ভবত নাই, বুঝতে পারছো। সো চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, এখানে আমাদের পরের কোশ্চেন বলছে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে চলবে। সো খেয়াল করো আমরা যখন একজন মোটরসাইকেল আরোহীর কথা বলবো, সো মোটরসাইকেল আরোহী যেই বেগে যাচ্ছে সেটা হচ্ছে লোকের বেগ, সো লোকের বেগ হচ্ছে এই পাদ বরাবর হবে, লোকের বেগ কি এই বরাবর হবে, তাই না।
আর বৃষ্টির ফোঁটা উপর বরাবর পড়বে। সো উপর বরাবর যখন বৃষ্টির ফোঁটা পড়বে, সো বৃষ্টির ফোঁটা যখন এই বরাবর পড়বে, উপর থেকে নিচ বরাবর পড়বে, দেখো কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বৃষ্টির বেগ, বৃষ্টির ফোঁটা মানে বৃষ্টির ফোঁটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড এই বেগে পড়ছে। এবার বলছে তখন আমাদের তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। 45 ডিগ্রি কোণে পড়বে মানে এটা যখন নিচে বরাবর পড়তেছে তখন তার গায়ে পড়ার সময় যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এখন এটা উলম্বের সাথে, কেন? কারণ বৃষ্টি পড়তেছিল উলম্ব বরাবর, সো উলম্ব বরাবর যখন পড়তেছিল তখন উলম্বের সাথে অবভিয়াসলি কোণ তৈরি করবে। তো কোণের কথা বলে দিছে, তো কোণের কথা যখন বলে দিছে এই বরাবর আমার 6 আর এই বরাবর এটা, তো এখন লোকের বেগ এইটাকে আমি এই বরাবর আছে এটাকে এই বরাবর রাখতে পারি, অথবা বৃষ্টির বেগটাকে আমি অপোজিট বরাবর নিয়ে যেতে পারি। কি রকম? দেখো এই জায়গায় তো আমার অ্যাঙ্গেল তৈরি করছে এই বরাবর, তাই না? তাহলে অ্যাঙ্গেল যদি এই বরাবর তৈরি করে আর লোকের বেগ উলম্ব বরাবর পড়ে, তাহলে এখানেও আমরা উলম্ব বরাবর পাবো। এখন লোকের বেগকে আমি ভি ধরলাম, হ্যাঁ, আর এই বৃষ্টির ফোঁটা যেটা পড়তেছে এটা 6 মিটার পার সেকেন্ড এই বরাবর ধরলাম। তাহলে দেখো অ্যাঙ্গেল এখানে তৈরি করা মানে অ্যাঙ্গেল এখানে তৈরি হয়েছে, সো অপোজিট কোণ, ঠিক আছে? তাহলে থিটা ইকুয়ালস টু 45। তাহলে থিটা ইকুয়ালস টু 45 হইলে এই জায়গায় খেয়াল করে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুইটার ভিতরে যেহেতু অ্যাঙ্গেল এখানে, তাহলে এইটা হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে tan 45 ইকুয়ালস টু উপরে যাই হচ্ছে আমার লম্ব ভি, নিচে যাই হচ্ছে ভূমি, ভূমি মানে কত? 6। তো এখন এই জায়গায় খেয়াল করে দেখো tan 45 এর ভ্যালু কত? 1। সো 1 ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে v ডিভাইডেড বাই 6। এখান থেকে v এর ভ্যালু আমরা 6 পাই। বুঝতে পারছো? v এর ভ্যালু কত পাই? 6 পাই। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে আমাদের ওই যে ইয়ার বেগটা ছিল, লোকের বেগ যেটা ছিল, বা তোমার কত বেগে চললে মানে কত বেগে চলছিল, সে অবশ্যই 6 মিটার পার সেকেন্ড এই বেগে চলছিল। সো এখানে আমাদের tan 45 আছে, এই tan 45 এর ভ্যালু আবার চেঞ্জ হইতে পারে। tan 45 এর ভ্যালু চেঞ্জের সাথে সাথে আমাদের এই জায়গাতে v এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো সেইভাবে আমাদের মিলাইতে হয়। যেহেতু 45 আছে জন্য 6ই হচ্ছে। তো বেসিক ম্যাথের ফিনোমেনাটা বুঝছো কিনা? বুঝলেই হইছে। ওকে, পরের ম্যাথটা দেখো, বলছে এ বি সি তিনটা ভেক্টর একই সমতলে হওয়া শর্ত কি? তিনটা ভেক্টর যখন এ বি সি তখন একই সমতলে হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি। হ্যাঁ, এ এর সাথে প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় দুইটা ভেক্টর ক্রস গুণন হবে এবং এই দুইটা ক্রসের সাথে প্রথমটা ডট গুণন হবে, ইকুয়ালস টু 0 হলে তারা কি হবে? তারা হচ্ছে তোমার একই সমতলে অবস্থিত। এখন যদি তুমি পরে এই দুইটা ভেক্টরকে আগে নাও তখন আসবে বি ডট সি ক্রস এ। সো এই সি এর সাথে ঘুরে আবার এ আসবে, এরা যদি 0 হয় তখন তারা আবার একই সমতলে অবস্থিত। যদি দেখো আবার তুমি সি এবং এ নাও তখন দেখো সি ডট এ ক্রস বি এরকম যদি আসে তখনও তারা হচ্ছে 0 হলে একই সমতলে অবস্থিত। সো এই তিনটা শর্তের যে কোনো একটা যদি মানে তখন তারা কি হয়? একই সমতলে অবস্থিত হয়। সো এই তিনটা শর্তের ভিতরে কোনটা এখানে দেয়া আছে? দেখো প্রথমটা দেয়া আছে a ডট b ক্রস c ইকুয়ালস টু 0, অর্থাৎ তারা একই সমতলে অবস্থিত। পরে বলছে দেখো কোন সামন্তরিকে দুইটি সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামন্তরিকের ক্ষেত্রফল কত হবে? সো দুইটা সামন্তরিকের সন্নিহিত বাহু যদি মান ও দিক নির্দেশ করে, হ্যাঁ, সো মান ও দিক নির্দেশ করলে দেখো সন্নিহিত বাহু মান ও দিক নির্দেশ করে, তো একটা সামন্তরিক নাও, এইটা হচ্ছে ধরো একটা সামন্তরিক। সো এই সামন্তরিকের সন্নিহিত বাহু এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর। তো এখন এই দুইটা সন্নিহিত বাহু a ও b যদি তারা মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামন্তরিকের ক্ষেত্রফল হবে, এই সামন্তরিকের ক্ষেত্রফল হবে a এবং b এই দুইটার ক্রস গুণনের ভ্যালু। এই দুইটার ক্রস গুণন করলে যেটা আসবে সেটা হচ্ছে এই সামন্তরিকের ক্ষেত্রফল। সামন্তরিকের ক্ষেত্রফল কখন পাবা? a এবং b এর ক্রস গুণন করে। তাহলে দেখো ভেক্টর দুইটির ক্রস গুণনের মানের সমান হবে আমার সামন্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে? এখান থেকে তুমি যদি আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতা, এই একটা ত্রিভুজ এই অংশটা তখন হাফ ইনটু a ক্রস b হতো। ঠিক আছে? সো শুধু এই অংশটার ক্ষেত্রে হাফ ইনটু a ক্রস b, বা টোটাল সামন্তরিকে a ক্রস b, এইটা হবে হচ্ছে আমার সামন্তরিকের ক্ষেত্রফল। ওকে, পরে বলছে দেখো কোন একটা বিন্দুতে একই সময় 10 নিউটন এবং 6 নিউটন মানের দুইটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুইটির লব্ধির মান কত? একদম সিম্পল একটা জিনিস, ভেক্টর লব্ধির মান বের করছে। তো লব্ধি r ইকুয়ালস টু রুটের নিচে একবার যাবে 10 এর স্কয়ার, একবার যাবে 6 এর স্কয়ার, 2 ইনটু 10 ইনটু 6, আর এখানে দেখো cos কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে রুটের নিচে 100 প্লাস 36, 100 প্লাস 36 এখানে কত আসে? দেখো এখানে আসে হচ্ছে তোমার 2 ইনটু তোমার 60, cos 60 এর মান হাফ, সো হাফ হাফ কেটে যায়। সেখান থেকে রুটের নিচে টোটাল মিলে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে? দেখো 100 প্লাস 36 প্লাস 60 এটা আসে।
সো রুটের নিচে এই টোটাল ভ্যালুটা যদি তুমি বসাও তাহলে কত আসবে 160 আর 9, সো রুটের নিচে 100 প্লাস 60 ইন্টু 36, সো 14 আসবে। কেমনে 14 আসবে? এই যে টোটালটা ক্যালকুলেশন করো, টোটালটা ক্যালকুলেশন করলে 196 আসে, ঠিক আছে। সো আমরা কয়েকটা ভ্যালু একটু ক্যালকুলেশনের সময় মনে রাখা ট্রাই করি, যেমন 11 এর স্কয়ার মানে হচ্ছে 121, 12 এর স্কয়ার মানে হচ্ছে 144, 13 এর স্কয়ার মানে হচ্ছে 169, 14 এর স্কয়ার মানে হচ্ছে 196, 15 এর স্কয়ার মানে হচ্ছে 225। এভাবে আমরা 17-18 পর্যন্ত মনে রাখার চেষ্টা করি। সো এই যে 14 এর স্কয়ার মানে 196 আসছে, মানে এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কত? 14। সো এখানে আমরা বি পাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো, এ এর কোন মানের জন্য ai 2az + k এবং অত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন আমরা জানি যে ডট গুণনের ক্ষেত্রে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। তো থিটার ভ্যালু 90 ডিগ্রি হওয়ার মানে কি a ডট b ইকুয়ালস টু ভ্যালু আসে 0। তো যখনই 90 ডিগ্রি বলছে তখন ডট গুণনের মান 0, ঠিক আছে, ডট গুণনের মান 0। এখন এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা, দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব। তাহলে এখন দুইটা ভেক্টরের ডট গুণন করি, দেখো 2 এর সাথে 4, তাহলে 4 দুগুণা 8 আসে i ডট i। এটার সাথে এটা গুণ করলে দেখো -2i, সো -2a এটা আসে। এটার সাথে এটা গুণ করলে দেখো তোমার -1 -2 মানে হচ্ছে এখানে +2 ইকুয়ালস টু ভ্যালু আসে কত? 0। সো ক্যালকুলেশন করলে 8 - 2a + 2 ইকুয়ালস টু আসে হচ্ছে 0। সো ক্যালকুলেশন করো -2a ইকুয়ালস টু -10। সো a ইকুয়ালস টু এখান থেকে ভ্যালু আসে 5। সো a এর ভ্যালু যখন 5 তখন আমরা এখান থেকে ডট গুণন, তোমার ডট গুণের ভ্যালু 0 পাবো এবং ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের এখানকার শর্ত। পরে দেখো 15 নম্বর এমসিকিউ বলছে a ইকুয়ালস টু যদি -b হয় তখন a ক্রস b এর মান কত? সো a ক্রস b, খেয়াল করো a ক্রস b। এখন a ইকুয়ালস টু -b মানে কি? a ইকুয়ালস টু -b মানে b ইকুয়ালস টু -a, সো এখানে আমাদের -a আসে। সো a ক্রস a, বাট এখানে আমাদের ভ্যালু কি? -a। সো খেয়াল করে দেখো a ভেক্টরটা এই দিক বরাবর গেছে। এখন -a ভেক্টর মানে কি? -a ভেক্টর মানে ঠিক এই ভেক্টরের অপোজিট বরাবর, এই সেম বরাবর গেছে। তাহলে a ভেক্টর এবং -a ভেক্টর তারা একই ভেক্টর বা দিক অপোজিট, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এখন বলো তো আমরা যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি পাই, a ডট a ক্রস a, ক্রস গুণনের মান কি? ক্রস গুণনের মান a ক্রস a মানে a sin থিটা, এটা আসে না? সো a sin থিটা মানে a স্কয়ার sin কত ডিগ্রি আসবে বলো তো? এখানে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান কত? 0। সো টোটাল মিলে এই জায়গাতে আমরা ভ্যালু পাবো হচ্ছে 0। বুঝতে পারছো? সো যখনই আমরা এই টাইপের জিনিসপত্র দেব, এইভাবে মাইক্রো থিংকিং করতে হবে। মাইক্রো থিংকিং কি? যে আমরা প্রথমে a ইকুয়ালস টু -b এটা এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর এদিক বরাবর গেছি আর ঠিক তার অপোজিট বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ আসবে হচ্ছে আমাদের 0 ডিগ্রি। সো মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তখন a ডট a cos sin হবে a ক্রস a, ক্রসের ক্ষেত্রে আমরা কি পাবো? সাইন পাবো। সো sin 0 ডিগ্রি মানে 0। এই আসে হচ্ছে আমাদের এখান থেকে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরে আসো বলছে নিম্নে ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর রাশির অন্তর্গত? কোন ধারাটি ভেক্টর রাশির অন্তর্গত? সো এখানে আমাদের ভেক্টর বলতে কোনটা বোঝায়? সো আমাদের দেখো ত্বরণ বল আয়তন যেহেতু আমাদের ভেক্টর রাশি না তাহলে এটা হবে না। সময়, ভর, বেগ, সো আমাদের এখানে ভরের কোনো দিক নাই, সো ভেক্টর রাশির অন্তর্গত বের করতে বলছে। বেগ, ত্বরণ, বল এইটা ভেক্টর রাশির অন্তর্গত, কারণ কি এখানে তিনটারই দিক আছে, বলেরও দিক আছে, বেগেরও দিক আছে, ত্বরণেরও দিক আছে। বলছে দেখো দুইটি ভেক্টরের স্কেলার গুণফল যদি আমাদের 15 হয়, ভেক্টর দুইটির ভেক্টর গুণফল যদি এত হয় তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সো দেখো আমরা এখানে যদি একটু দেখার চেষ্টা করি, সো একটা ভেক্টর হচ্ছে p ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে q ভেক্টর। সো দেখো p ভেক্টর মানে p ক্রস q ইকুয়ালস টু pq cos থিটা, এটা পাচ্ছি। আর ডট গুণন p ডট q, এই ভেক্টরটা ইকুয়ালস টু pq sin থিটা পাচ্ছি। সো দেখো যখন আমি ভেক্টর গুণ করছি তখন আমাদের ভ্যালু দিছে 5√3, যখন আমি স্কেলার গুণ করছি তখন আমাদের দিছে হচ্ছে 15। সো আমি যদি এখন দুইটা ভেক্টর, এইটাকে যদি নাম্বার 1 ইকুয়েশন ধরি, এটাকে যদি আমি নাম্বার 2 ইকুয়েশন ধরি এন্ড 1 ডিভাইডেড বাই 2 করি, তাহলে দেখো 15 ডিভাইডেড বাই 5√3 ইকুয়ালস টু আসবে
দেখো উপরে যাবে PQ sin থিটা, নিচে যাবে PQ cos থিটা। কাটাকাটি করলে দেখো PQ PQ কেটে যায়, এখানে কাটাকাটি করলে ভ্যালু আসবে হচ্ছে tan থিটা। সো ফাইনালি আমরা tan থিটা ইকুয়ালস টু ভ্যালু কত পাচ্ছি খেয়াল করে দেখো, এই জায়গাতে 5 এর সাথে এখানে 5 কাটলে 3 5 15, এই √3 এর সাথে √3 কাটলে উপরে থাকে হচ্ছে √3। সো আমরা এখানে ভ্যালু পাচ্ছি হচ্ছে tan থিটা ইকুয়ালস টু √3। সো tan থিটা ইকুয়ালস টু √3, tan কত ডিগ্রির মান √3 বলো তো? tan হচ্ছে তোমার tan 60 ডিগ্রির মান √3। সো এই জায়গাতে তুমি tan থিটা ইকুয়ালস টু tan 60 ডিগ্রি পাও। সো থিটা ইকুয়ালস টু এখান থেকে ভ্যালু আসে হচ্ছে 60 ডিগ্রি। সো এখান থেকে আমরা ভ্যালু পাই 60 ডিগ্রি, মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার আসে। ওকে, পরবর্তী এমসিকিউ দেখো, বলছে a ইকুয়ালস টু এত ভেক্টর, b ইকুয়ালস টু এত ভেক্টর, উক্ত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? সো মধ্যবর্তী কোণ বের করতে বলছে। কোণ কেমনে করবা? এটা বের হবে না স্বাভাবিকভাবে, এটা উল্টাপাল্টা অ্যাঙ্গেল দেয়া আছে। সো এই উল্টাপাল্টা অ্যাঙ্গেল ক্যালকুলেটর ছাড়া বের হবে না। সো দেখো এটা 13 14 তে আসছে, তখন এটা ক্যালকুলেটর অ্যালাউ ছিল। সো মধ্যবর্তী কোণের মান থিটা ইকুয়ালস টু আমাদের cos ইনভার্স করতে হয়, cos ইনভার্স, উপরে যাই দুইটারই ডট গুণন। সো i এর সাথে i ডট করলে কত আসে? 6 দুগুণা 12 আসে। j এর সাথে j ডট করলে কত আসে? তোমার 3 দুগুণা 6 আসে। আর নিচে দেখো রুটের নিচে 2 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার ইনটু রুটের নিচে 6 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। সো এই আসে হচ্ছে আমাদের ভ্যালু। সো ক্যালকুলেশন করলে cos ইনভার্স আমরা উপরে পাই 18, নিচে পাই 4 প্লাস 4। সো 4 প্লাস 4 মানে হচ্ছে 2 রুট 4 প্লাস 4 8 আসে। সো 4 দুগুণা 8, সো 4 দুগুণা 8 2 রুট 2 আসে, এটা ঠিক আছে। পরে ওখানে দেখো 36 আর 9 45 আসে। সো এখানে পাই হচ্ছে 45 রুট 45, রুট 5 নাম 45। সো এই জায়গাতে আসবে হচ্ছে 3 রুট 5। সো এই আসে হচ্ছে আমাদের ভ্যালু। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা আরো কমে যাবে, এই জায়গার সাথে এটা কাটাকাটি 9 আসে, এটার সাথে এটা কাটাকাটি করলে কত আসে? 3 আসে। সো cos ইনভার্স আমরা উপরে পাই হচ্ছে 3 ডিভাইডেড বাই রুট 5। এই যে 3 ডিভাইডেড বাই রুট 5 পাইলাম, এই 3 ডিভাইডেড বাই রুট 5 না, রুট 10 আসে, রুটের নিচে 10 আসে। এই 3 ডিভাইডেড বাই রুট 10, এইটা আর এর চেয়ে পরে ভাঙা যাচ্ছে না। সো অপশনে যদি এইটা থাকে তাহলে তো এইটাই, আর যদি এটা না থাকে তাহলে এটা ক্যালকুলেটর ছাড়া হবে না। বুঝতে পারছো? পরে আসো, পরে বলছে দেখো কোনটি অদিক রাশি। কোনটি অদিক রাশি মানে হচ্ছে কার কোনো দিক নাই। সো প্রতিসরাঙ্ক হচ্ছে একটা অদিক রাশি, এটার কোনো দিক নাই। বাকি বলের ঘাত, সান্দ্রতা গুণাঙ্ক, চৌম্বক দৈর্ঘ্য প্রত্যেকটা দিক আছে। ওকে, বলছে দেখো ভেক্টর রাশির মান 10 একক হলে 60 ডিগ্রি কোণে এর উপাংশের মান কত হবে? সো উপাংশ কথাটা বললে দেখো এটা হচ্ছে একটা পি ভেক্টর, পি ভেক্টরের উপাংশ হচ্ছে পি cos থিটা। যদি আমরা আমাদের শুধু উপাংশ বলে তাহলে পি cos থিটা হবে, যদি লম্বাংশ বলে তাহলে পি sin থিটা হবে। ঠিক আছে, যেহেতু উপাংশ বলছে তাহলে 10 ভেক্টরের উপাংশ হচ্ছে 10 cos 60 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে 10 ইনটু cos 60 মানে হাফ, ভ্যালু আসে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা উপাংশ পাই কত? 5। এই হচ্ছে আমাদের आंसर। পরে বলছে দেখো 4 মিটার পার সেকেন্ডে বেগে দৌড়ে যাবার সময় একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড ভাবে লম্বভাবে বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? সো ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, ঠিক আছে, উপরে যায় হচ্ছে লোকের বেগ, নিচে যায় হচ্ছে বৃষ্টির বেগ। এইটা হচ্ছে আমাদের বেসিক কাহিনী। সো উপরে লোক, নিচে বৃষ্টি, ঠিক আছে, মুখস্থ করবা, না হলে ওই ফিনোমেনা আগে যেভাবে নিছো ওইভাবে পড়বা। সো লোক ডিভাইডেড বাই বৃষ্টি। তো লোকের বেগ এখানে কত দেখো তো, যাওয়ার সময় 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি, তাহলে সে দৌড়াচ্ছিল 4 মিটার পার সেকেন্ড বেগে, উপরে 4, নিচে এসে এত বেগে বৃষ্টি পড়ছিল, তাহলে নিচে গেল 6। সো ক্যালকুলেশন করলে tan ইনভার্স উপরে যায় হচ্ছে 2, নিচে যায় হচ্ছে 3। এইটার ভ্যালু দেখো, এটা অনেক আগের একটা প্রশ্ন, এজন্য tan ইনভার্স 2/3 এমন ভাবে ভ্যালুটা আসছে যেটা এখান থেকে বের হবে না। সম্ভবত এটা 33.7 আসে আমার যতদূর মনে পড়ে, বাট আই এম নট শিওর, এটা ক্যালকুলেটর ছাড়া হবে না। পরে দেখো বলছে কোন একটি নদীতে একটা নৌকা স্রোতের অনুকূলে 24 মাইল এবং প্রতিকূলে 4 মাইল। সো স্রোতের অনুকূল এবং প্রতিকূল যদি দেখো এই বরাবর হচ্ছে আমার স্রোতের বেগ আছে, তাই না? এই বরাবর হচ্ছে আমার স্রোতের বেগ। সো এই বরাবর স্রোতের বেগ হচ্ছে আমার ইউ। আর এই বরাবর যখন আমি রওনা দিচ্ছি তখন এটা আমার লোকের বেগ বা নৌকার বেগ। সো আমাদের এখানে বলছে যে ইউ প্লাস ভি ইকুয়ালস টু আমার যখন অনুকূলে তখন 24 এইটাই দেয়, আর যখন প্রতিকূল তখন অবশ্যই স্রোতের বেগ কম হবে, লোকের বেগ বেশি হবে। সো ভি মাইনাস, সো এটা আমি উল্টাই দিই,
সো উল্টায় যখন দিব তখন মাইনাস ইউ প্লাস ভি ইকুয়ালস টু আসে হচ্ছে 4, তাই না? এভাবে আসে প্রতিকূলে। সো এখন এখান থেকে আমরা কিন্তু ইউ এবং ভি এটার ভ্যালু বের করতে পারি কিভাবে? এটার সাথে এটা যদি কাটাকাটি করো তাহলে দেখো 2v ইকুয়ালস টু আসে হচ্ছে 28, সেখান থেকে v ইকুয়ালস টু আসে হচ্ছে 14। সো এই 14 যদি ওখানে বসাও, 14 যদি এখানে বসাও তাহলে ইউ এর ভ্যালু তুমি পাও হচ্ছে 10। খেয়াল করো, ইউ এর ভ্যালু পাবা হচ্ছে তুমি 10। সো 14 থেকে 10 পাচ্ছ, তাহলে একবার 14 থেকে আবার 10 বাদ দিলে 4ই হচ্ছে। সো দেখো ইউ এবং ভি এর ভ্যালু তুমি পেয়ে গেছো অনুকূল এবং প্রতিকূল থেকে। এবার বলছে নৌকাটি কত ডিগ্রি কোণে দিক দিয়ে চালালে সোজা অপর পারে পৌঁছাবে। তো সোজা অপর পারে পৌঁছানোর শর্ত হচ্ছে এই জায়গাতে লব্ধির মান কত 90 ডিগ্রি হবে। সো লব্ধির মান 90 ডিগ্রি হলে ওই যে আমাদের একটা ডিরেক্ট লাইন তৈরি হয়, ডিরেক্ট লাইন কি তৈরি হয়? tan 90 ডিগ্রি ইকুয়ালস টু উপরে যায়, উপরে কে যায়? উপরে যায় হচ্ছে ভি সাইন থেটা, নিচে যায় ইউ প্লাস ভি কস থেটা, মনে আছে? এই জায়গা থেকে। সো এখানে tan 90 মানে 1/0 হয়। সো 1/0 যখন হয় তখন এইটা আর এটা ভ্যানিশ হয়ে যায়, এখান থেকে 1 থাকে। সো ইউ প্লাস ভি কস থেটা এটা আসে না, ইকুয়ালস টু 0। সো এখান থেকে থেটা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি আসে। সেখানে আমরা cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি যদি বসাই, ইউ এর ভ্যালু দেখো আমাদের আসে হচ্ছে 10, তাই না? আর ভি এর ভ্যালু দেখো হচ্ছে আমাদের 14। সো মাইনাস 10 ডিভাইডেড বাই 14, এইটা আসে হচ্ছে আমাদের ফাইনালি এখান থেকে একটা ভ্যালু। সো এই মাইনাস 10 ডিভাইডেড বাই 14 এই ভ্যালুটা বসাই আমরা এখান থেকে একটা অ্যাঙ্গেল পাবো। কত পাবো? 10 ডিভাইডেড বাই 14 কেমন আসলো? 28, 14। সো 14 বসাইলে ওখানে 14 বসালে 10 আসবে। সো 10 মাইনাস 10 ডিভাইডেড বাই 14। সো মাইনাস 10 ডিভাইডেড বাই 14 এখানে আমরা ভ্যালু পাচ্ছি। সো cos ইনভার্স মাইনাস 10 ডিভাইডেড বাই 14 135 আসে। প্রতিকূল মাইনাস ইউ প্লাস ভি। ঠিকই আছে, আমার ক্যালকুলেশন তো ঠিক আছে, আমার ক্যালকুলেশন অনুযায়ী টোটালটাই ঠিক আছে। এরা হয়তো অপশনে কোথাও মিস্টেক করছে, তোমরা একটু দেখে নিও, উত্তরের সাথে মিলাই নিও। আমার মতে এইভাবেই ক্যালকুলেশনটা হবে। ওকে, পরে আসো, বলছে সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান বলের লব্ধির মান যে কোনো একটির। সমকোণে দুইটি বিন্দুতে ক্রিয়াশীল, সমকোণে দুইটি বিন্দুতে ক্রিয়াশীল মানে হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের সমকোণ, ঠিক আছে? মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। দুইটি বিন্দুতে ক্রিয়াশীল, সো এই একটা বিন্দু ক্রিয়াশীল, দুটি সমান মানে এটাও পি এটাও পি। বলছে এদের লব্ধির মান, লব্ধির মান মানে মধ্যবর্তী আমার লব্ধি হবে আর। সো লব্ধির মান যখন আমরা বের করব তখন আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2pp cos 90। সো যেহেতু মধ্যবর্তী কোণ 90 তাহলে cos 90 আসবে, cos 90 আসলে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে। সেখানে আমাদের আসবে হচ্ছে 2p স্কয়ার। সো আর এর ভ্যালু যখন বের করব রুটের নিচে 2p স্কয়ার, সেখান থেকে ক্যালকুলেশন করলে √2p এটা আসবে। ক্যালকুলেশন করলে কি আসবে? √2p। সো ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি যে দুইটা সমান মানের যেই বল আছে তাদের যেই লব্ধি, সেই লব্ধির মান হবে তোমার √2 গুণ, হ্যাঁ √2 গুণ। তাহলে এখান থেকে আমরা √2 গুণ পাই। ওকে, এবার বলছে দেখো একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর a এবং b যথাক্রমে 50 এবং 60 একক। বলছে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ 60 হলে a ডট b এর মান বের করো। সো a ডট b এর মান হচ্ছে a b cos তোমার ওই কোণ কত আসবে সেটা হচ্ছে 60। সো a ডট b এর মান হচ্ছে ab cos 60। সো দেখো a এবং b এর মান দেয়া আছে, একটা আছে 50 আরেকটা হচ্ছে 60 আরেকটা হচ্ছে cos 60 এর ভ্যালু হাফ। সো ক্যালকুলেশন করলে একদম সিম্পল, এটার সাথে এটা ক্যালকুলেশন করো 30 আসবে। সো ক্যালকুলেশন করলে দেখো আমাদের ভ্যালু আসে কত? 1500। সেখান থেকে আমরা অ্যানসার পাই কত? 1500। এবার দেখো পরের এমসিকিউ বলছে যে দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান যদি আমরা 10 একক পাই, হ্যাঁ প্রত্যেকটির মান 10 একক পাই, উহা একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধির মান ও দিক কত হবে? সো লব্ধির মান ও দিক কত হবে খেয়াল করো, যে যদি আমরা দুইটার প্রত্যেকটি 10 পাই
প্রত্যেকটি 10 পাই এবং মধ্যবর্তী কোণ যদি 120 হয় তাহলে অটোমেটিক জানি যে আমরা যখন একটা 10 পাবো আর একটা 10 পাবো, মধ্যবর্তী কোণ 120 হবে, লব্ধি অটোমেটিক 2 নাম্বারটা সমান হবে। এটা আমরা আগেই দেখে আসছি, ওই যে পি 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 120 ডিগ্রি মনে আছে। তাহলে এখান থেকে অটোমেটিক অন্যটার ভ্যালু 10 হবে। সো অন্যটার ভ্যালু অটোমেটিক 10 হলে আমরা লব্ধি পাচ্ছি অটোমেটিক 10। তাহলে লব্ধি অটোমেটিক 10 এইটাই আছে, আর দেয়া আছে হচ্ছে এইটাই। সো দুইটাই আমাদের অটোমেটিক 10 আছে। তাহলে হয় আমার অ্যান্সার এ হবে অথবা অ্যান্সার এটা হবে। এখন আমার প্রশ্ন করছে যে লব্ধি এত হলে আমার দিক কোনটা হবে, দিক বের করতে হবে। সো দিক বের করার সময় আমরা এখানে tan থিটা ইকুয়ালস টু, এখন আমরা একটু ভ্যালুটা বের করব। সো কিভাবে দেখো, আমরা পাবো হচ্ছে 10, যখন আমরা লব্ধির দিক বের করতে যাচ্ছি তাহলে 10 sin 120 এটা একবার আসবে, পরে আসবে 10 প্লাস 10 cos 120 এটা একবার আসবে। সো এখান থেকে যদি আমরা একটু ভ্যালুটা বের করা ট্রাই করি, tan থিটা ইকুয়ালস টু, উপরে দেখো আমাদের এখানে 10 sin 120, সো 10 নিলাম, sin 120 ডিগ্রির মান কত, sin 120 ডিগ্রি আমি এই মানগুলা হঠাৎ করে ভুলে গেছি। সো এটার ভ্যালু আসে হচ্ছে √3/2। নিচে দেখো 10 প্লাস cos 120 ডিগ্রি মান কত আসবে, অবশ্যই -1/2 আসবে। সো -1/2 আসলে হচ্ছে এখান থেকে -5 হয়ে যাবে। সো ক্যালকুলেশন শেষে আমরা পাবো, এই জায়গা থেকে কাটাকাটি করো, কাটাকাটি করলে এটার সাথে কাটাকাটি করলে 5, সো উপরে যাবে 5√3, নিচে যাবে 5, সো 5 কেটে যায়, এখানে থাকবে হচ্ছে √3। সো দেখো tan থিটা ইকুয়ালস টু এখানে আমাদের √3 আসে। সো থিটা ইকুয়ালস টু এখানে আমাদের আসে হচ্ছে 30 ডিগ্রি আই গেছে। কত ডিগ্রি আসে দেখি, tan 30 এর মান হচ্ছে 1/√3 থেকে tan 60 এর মান আসবে 60। তাহলে এই জায়গাতে আমরা আরেকটা জিনিসও পাইলাম যে যখন তিনটার ভ্যালু, খেয়াল করো এটা টোটালটা মুখস্থ করবা, তাহলে আর কখনোই তোমার ম্যাথটা করা লাগবে, উত্তর আসে এটা, ঠিক আছে। টোটালটা মুখস্থ মানে কি, পি যখন পি হবে, কিউ যখন পি হবে, আর যখন পি হবে, আলফা তখন অটোমেটিক 120 হবে, থিটা তখন অটোমেটিক 60 হবে, হাফ থিটা অটোমেটিক 60 হবে। থিটা অটোমেটিক 60 হবে এটা বলেই দেওয়া যায়, কারণ কি দেখো এই বরাবর পি গেছে, এই বরাবর পি গেছে, আমার বেরও করা লাগতো না, আমি ভুল করছি, এতক্ষণ তোমাদের ম্যাথ করাইলাম। সো এবার মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তখন এটাও যেহেতু পি এটাও যেহেতু সমান ভাগে ভাগ করবে লব্ধি, আর কি সমান ভাগে ভাগ করবে, তাহলে এদিকেও 60 এদিকেও 60 থাকবে, লব্ধি আর সমান ভাগে ভাগ করবে, সিম্পল। সো পরে দেখো 26 নাম্বার বলছে যে কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ। সো নৌকার গতি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, সরল দোলক, পাখির উড্ডয়ন। সো নৌকার গতির চেয়ে যে পাখির উড্ডয়ন, এটা হচ্ছে ভেক্টর বিভাজনের উদাহরণ, আই গেস আমার যতটুকু মনে পড়ে। সো দ্যাটস ইট, এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের আজকের এমসিকিউ। এখানে আমাদের আমরা স্লাইডটা বানাই নাই, 26টা মতোই এমসিকিউ ছিল সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী একটি ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।